শুরু করছি। দেখো, বাংলায় লেখা আছে উভধর্মী অক্সাইড। বাংলায় উভধর্মী বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফিবিয়ান টার্মটা তোমরা ইংরেজিতে পড়েছো। এই অ্যাম্ফি বা অ্যাম্ফো এই টার্মগুলো ব্যবহার হয় যেখানে দুরকম ধর্ম দেখতে পাওয়া যায়। অ্যাম্ফিবিয়ানরা যেমন জলে থাকে, ডাঙায় থাকে, দুরকম জায়গাতে থাকে, সেরকম amphoteric oxides are those type of oxides which shows acidic property sometimes and sometimes basic property. কোনো কোনো সময় তারা অ্যাসিডিক প্রপার্টিও দেখায়, কোনো কোনো সময় তারা বেসিক প্রপার্টিও দেখায়। মূলত এই চারটি ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, লেড, এই চারটে মেটাল যে আছে এদের বেলাতেই অক্সাইড যখন তৈরি হয় সেই অক্সাইডগুলো অ্যাম্ফোটেরিক নেচারের হয়। অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন যখন রিয়াকশন করে তখন দেখো Al2O3 তৈরি হচ্ছে। Al2O3 তৈরি হচ্ছে এবং এই Al2O3-কে নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ব্যালেন্সটা খেয়াল করবে, 4Al + 3O2 হচ্ছে 2Al2O3। এর আরেকটা নাম আছে অ্যালুমিনা। অ্যালুমিনা মানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা অ্যাম্ফোটেরিক অক্সাইড। এর কোনো কোনো সময় তোমার বেসিক অক্সাইড রূপে পারফরমেন্স দেখায়, কোনো কোনো সময় অ্যাসিডিক অক্সাইড রূপে পারফরমেন্স দেখায়। এই বেলাতেও তাই। জিঙ্ক আর অক্সিজেন এরা রিয়াকশন করে ZnO তৈরি করে, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড তো তোমরা দেখেছো, যদি বলবে যে কোথায় দেখেছি স্যার, প্রচুর ব্যবহারও করেছো। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তোমরা সকলেই বোরোলিন বা বোরোপ্লাস বা বোরোক্যালেন্ডুলা বা যে কোনো মলম ব্যবহার করেছো। যে মলমগুলো দেখবে সাদা রঙের একটা, মানে মলমটার কালার হচ্ছে হোয়াইট এবং বেসটা হচ্ছে এরকম হোয়াইট, সেই রকম ধরনের মলমগুলো প্রত্যেকটারই যদি ইনগ্রেডিয়েন্টস লিস্ট লক্ষ্য করে দেখবে জিঙ্ক অক্সাইড লেখা আছে। এবং অ্যাকচুয়ালি ওই জিঙ্ক অক্সাইডটা পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে তারপর তৈরি করা হয় হচ্ছে মলম, এবং তার সঙ্গে বিভিন্ন সুগন্ধি, পারফিউমারি প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো তোমার দেওয়া হয়। বা কোনো কোনো যেগুলো ওষুধ, সেই ওষুধের যে অংশগুলো মানে তোমার শরীরের পক্ষে উপযোগী সেই অংশগুলো দেওয়া হয়, দিয়ে তারপর মেডিসিনটা আলটিমেটলি তৈরি করা হয়। তা যাই হোক, এবার এমনকি দেখবে ক্রিকেটাররা অনেক সময় সেই মুখের চামড়ায় টান যাতে না পড়ে জিঙ্ক অক্সাইডের পেস্ট গালে টালে লাগিয়ে দেন আর কি। তা এই জিঙ্ক অক্সাইডটাও হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। কেন অ্যাম্ফোটেরিক না, এইটা হচ্ছে দেখো Al2O3 এ রিয়াক্ট করতে পারে, অ্যাসিডের সঙ্গেও রিয়াক্ট করতে পারে, ক্ষারের সঙ্গেও রিয়াক্ট করতে পারে। অ্যাসিড বা বেস দুজনের সঙ্গে রিয়াক্ট করছে। যদি অ্যাসিডিক অক্সাইড হতো তাহলে কেবলমাত্র বেসের সঙ্গে রিয়াক্ট করতো, অ্যাসিডের সঙ্গে করতো না। আবার যদি এটা বেসিক অক্সাইড হতো কেবলমাত্র অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করতো, বেসের সঙ্গে করতো না। এবারটা দুজনের সঙ্গেই করে। এর সঙ্গে যখন রিয়াকশন হয় তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দুটো নামই চলে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয় আর জল তৈরি হয়। আর যেখানে যখন NaOH এর সঙ্গে রিয়াকশন হয় তখন সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে আর H2O তৈরি করে। মজাটা হচ্ছে, এখানে একটা মজা আছে, মজাটা পরে বলবো, এখন থাক। এইরকম রিয়াকশান ZnOর সঙ্গেও হয়, জিঙ্ক অক্সাইডের সঙ্গেও হয়। জিঙ্ক অক্সাইডের সঙ্গে রিয়াকশানটা NaOH কীরকম হবে, আমাদের যদি বলা হয়, এই যেখানে লিখতে বলেছে অক্সাইড গঠন বিক্রিয়ার সমীকরণ, জিঙ্কের সঙ্গে তাহলে ZnO, জিঙ্ক অক্সাইড মানে তো ZnO প্লাস HCl, ZnO প্লাস HCl ইকুয়াল টু কী হবে, ZnCl3 হয় না, কিন্তু জিঙ্কের ব্যালেন্সই হচ্ছে 2, তাহলে ZnCl2 প্লাস H2 ব্যালেন্স করবে।
তাহলে রিয়াকশনটা ওভারঅল রিয়াকশনটা কী হলো, ZnO প্লাস HCl লিখে নাও, আর ইকুয়াল টু ZnCl2 প্লাস H2 এইখানটা লিখবে। HCl এর দ্রবণের সঙ্গে বিক্রিয়া সমীকরণ, অক্সাইড গঠনের বিক্রিয়া সমীকরণ তো এখানে দেওয়াই আছে, Zn প্লাস O2 হচ্ছে 2ZnO, সেটা আমি এখানে লিখে দিতে পারবো। HCl এর সঙ্গে সমীকরণটা হচ্ছে যেটা বললাম, ZnO প্লাস HCl ইকুয়াল টু ZnCl2 প্লাস H2, এবার ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট। আর NaOH এর সঙ্গে বিক্রিয়াতে যে রিয়াকশনটা মানে যে এটা হবে আর কি, তোমার রিয়াকশনটা লিখতে হবে সেটা হচ্ছে ZnO প্লাস NaOH ইকুয়াল টু NaZnO2 সোডিয়াম জিঙ্কেট, NaZnO2 Na তারপরে Zn তারপরে O2, এই NaAlO2 আছে যেমন, ওখানে Al এর জায়গায় Zn বসবে, এই যে Zn, এই Znটা বসবে এই Al এর জায়গায়, তাহলে NaZnO2 প্লাস H2, এক্ষেত্রেও ব্যালেন্স করতে হবে, নিজেরা ব্যালেন্স করবে। রিয়াকশনটা পেয়ে গেছো। নেক্সট আমরা নেক্সট টপিকে যাই, পারক্সাইড। পারক্সাইড গঠন একটা লিখেছে, উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সঙ্গে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত পারক্সাইড সোডিয়াম পারক্সাইড উৎপন্ন হয়। এরকম সোডিয়াম পারক্সাইড ছাড়াও হাইড্রোজেন পারক্সাইড হতে পারে। পারক্সাইড কেবলমাত্র সোডিয়ামই তৈরি করে তা নয়। পারক্সাইড নামটা এসছে কেন, এই পার অক্স বন্ধন থাকে, এইরকম বন্ধন যদি থাকে সেই ধরনের বন্ধনকে পার অক্স বন্ধন থাকে, মানে অ্যাকচুয়ালি Na2O2 স্ট্রাকচার হচ্ছে Na2O2, এই যে সোডিয়াম পারক্সাইড এর গঠন হচ্ছে এই যে অক্সিজেনের এই হাফটা একটু ফাঁকা আছে আর এই হাফটা ফাঁকা আছে, এখানে একটা সোডিয়াম বস থাকে আর এর এখানে একটা সোডিয়াম বস থাকে, তাহলে NaOO Na এরকম ধরনের গঠন। অর্থাৎ অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড এরকম যদি মানে বন্ধন বা বন্ড উপস্থিত থাকে সেই ধরনের জিনিসকে বলা হয় পারক্স বন্ড, এবং এই বন্ড খুব উইক। সোডিয়াম পারক্সাইডে সামান্য জল ঢালি তাইতে ভুরভুর করে তাই থেকে অক্সিজেন গ্যাস বেরোতে থাকে, এই যে জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন পারক্সাইড থেকে হাইড্রোজেন পারক্সাইড আপনা আপনি বিয়োজিত হয়ে সেখান থেকে এয়ার তৈরি করে, অক্সিজেন তৈরি করে। তোমরা যারা সেলুনে চুল কাটতে যাও দেখবে কেউ কেউ ওই কলপ করে, একটু সস্তার কম দামি কলপ যেটা পাওয়া যায় দোকানে কিনতে, সেলুনে পাওয়া যায়, দেখবে একটা কালো রঙের একটা শক্ত পাথরের মতো একটা জিনিস, সেটা ঠুকে ঠুকে প্রথমে টুকরো করে, তাইতে একটা বোতল থেকে একটা জলের মতো জিনিস ঢেলে দেয়। কালো টুকরোটা কি আমি জানি না, কিন্তু তার উপর ওই যেটা ঢালে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে তীব্র জারক পদার্থ, সে ওই মানে সলিউশনটার সঙ্গে রিয়াকশন করে তীব্র একটা কালো রং উৎপন্ন করে, যে কালো রংটা মাথায় লাগানো হয়, এবং তাইতে কিছুটা আনরিয়াক্টেড হাইড্রোজেন পারক্সাইড অলরেডি থেকেও যায়। এমন নয় যে পুরো হাইড্রোজেন পারক্সাইডটা রিয়াক্ট করে গেল। তার ফলে কি হয়, তার ফলে যে মানুষের ধরো কাঁচা পাকা মেশানো চুল, যার সামান্য কটা চুল সাদা, বেশিরভাগটাই কালো, কেউ হয়তো বুদ্ধি দিল তুমি এটা কলপ করে নাও, এবার সে দোকানে গিয়ে বললো আমাকে কলপ করে দিন, এবার কলপ করে দেওয়ার ফলে ওই জিনিসটা, ওই যে লেইটা তৈরি হলো, ওই যে মিক্সচারটা তৈরি হলো, সেই মিক্সচারটা চুলে যখন লাগিয়ে দেওয়া হলো, যেগুলো স্বাভাবিক ন্যাচারালি ব্ল্যাক হেয়ার যেগুলো ছিল সেইগুলো ওই হাইড্রোজেন পারক্সাইড, তো বুঝতেই পারছো বলছি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সে করবে কি, সে ওই এক্সিস্টিং চুলগুলোকে ব্লিচ করে দেবে, ব্লিচ করে সাদা করে দেবে। ফলে আস্তে আস্তে ওই কলপ করা চুলটা যখন কলপের রঙটা ফেড হয়ে যাবে, তখন এক্সিস্টিং যে চুলগুলো কালো ছিল আগে সেগুলো সাদা রঙের দেখবে। ফলে একবার কলপ করতে শুরু করলে তোমার কিন্তু সমস্ত চুলই সাদা হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো আরেকটা নাম দিয়েছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডটা বিশেষ ধরনের অক্সাইড, আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়।
সুপার অক্সাইড হচ্ছে যদি কোনোভাবে বিশেষভাবে আর কি একটা যৌগের মধ্যে, একটা কম্পাউন্ডের মধ্যে যতগুলো অক্সিজেন অ্যাটম থাকার কথা তার চেয়ে যদি কোনোভাবে বেশি থাকে, যতগুলো থাকার কথা তার চেয়ে বেশি রইল, সেক্ষেত্রে সেই ধরনের অক্সাইডকে সুপার অক্সাইড বলে। আমার ঠিক এই মুহূর্তে উদাহরণ মনে নেই, উদাহরণ মানে সুপার অক্সাইড এক ধরনের হয়, কিছু তো একটা উদাহরণ আছে, দরকার নেই করে জানা। তেমনি সুপার অক্সাইড যেমন হয়, সাব অক্সাইডও হয়, অর্থাৎ যতগুলো অক্সিজেন থাকলে ঠিক হতো তার চেয়ে কম অক্সিজেন আছে। এগুলো বিশেষ বিশেষ স্পেশাল কেস। সাব অক্সাইডের কথা তোমাদের লেখা নেই। নেক্সট হচ্ছে জারণ, মানে ইংরেজি করলে যেটাকে অক্সিডেশন বলে। অক্সিডেশন মানে সহজ কথায় অক্সিজেন যুক্ত হওয়া, সেটা আমরা এর আগে অলরেডি অক্সিডেশন পড়েছি। হ্যাঁ, যেমন নাইট্রিক অক্সাইড বর্ণহীন মানে কালারলেস, নাইট্রিক অক্সাইডের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়ে যায় ব্রাউন কালার নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এবং খুব ভালো করে যদি খেয়াল করে দেখো আর কি, দেখবে ওই আমাদের যখন ইলেকট্রিক লাইন ওলা এরকম রেলের ট্র্যাকে যখন ট্রেন যায়, ট্রেনের যে অংশটা তোমার তারে ঠেকে থাকে সেটাকে বলা হয় পেন্টোগ্রাফ। এবার ট্রেন যখন খুব জোরে যায় তখন মাঝে মধ্যে পেন্টোগ্রাফটা তারে স্পর্শ করে, মাঝে মধ্যে স্পর্শ বিচ্ছিন্ন হয়ে যায়। তা সেই যখন স্পর্শটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিদ্যুৎ স্পার্ক মানে ইলেকট্রিক স্পার্ক দেখা যায়। এবং এই ইলেকট্রিক স্পার্কের উপস্থিতিতে বাতাসে তো এয়ারে তো নাইট্রোজেন অক্সিজেন দুই উপস্থিত আছে। এই ইলেকট্রিক স্পার্কের উপস্থিতিতে নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে কেমিক্যালি কম্বাইন করে, এবং কম্বাইন করে কি তৈরি করে না, এই নাইট্রিক অক্সাইডটা তৈরি করে। এই নাইট্রিক অক্সাইডটা আবার সঙ্গে সঙ্গে ওই বাতাসে তো আরও অক্সিজেনের উপস্থিত থাকেই, তার সঙ্গে আবার রিয়াকশন করে, ফার্দার রিয়াকশন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলে ওই জায়গাকার মানে বাতাসের রঙটা এরকম, মানে এয়ারটা হঠাৎ করে ব্রাউন হয়ে যাবে। এটা কোথায় দেখতে পাবে না, যেখানে ওই রেলের পেন্টোগ্রাফটা ওই তার থেকে তারের স্পর্শটা ছেড়ে নেমে পড়ছে একটু, অর্থাৎ ডিসকানেকশন হচ্ছে, যেখানে অর্থাৎ ইলেকট্রিক স্পার্ক ঘটছে, কেবলমাত্র সেইখানেই দেখতে পাওয়া যাবে, অন্য যে কোনো জায়গায় নয় কি। আচ্ছা, এখানে একটা এক্সপেরিমেন্টের কথা বলেছে, কপার ছিবড়ে, মানে এই কপার ছিবড়ের ইংরেজি হচ্ছে কপার টার্নিংস। ছোট ছোট কপার মেটালের ছাঁট, অর্থাৎ কপারের কোনো একটা জিনিস তৈরি করা হয়েছে, যে ছাঁটগুলো পাওয়া যায় ছোট ছোট টুকরো, দ্যাট ইজ ইন ইংলিশ কল কপার টার্নিংস। সেই কপার টার্নিংস টেস্ট টিউবে নেওয়া হলো, তার মধ্যে নাইট্রিক অ্যাসিড, একদম খুব গাঢ় নাইট্রিক অ্যাসিড নয়, সেটা জল মিশিয়ে 1:1, মানে 1 ভাগ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর 1 ভাগ জল মিশিয়ে, ডিস্টিল ওয়াটার মিশিয়ে একটু তার মধ্যে করা হলো আর কি, মানে সামান্য পরিমাণ ডাইলিউট করা হলো, সামান্য পরিমাণ ডাইলিউট, খুব বেশি ডাইলিউট অবশ্য ডাইলিউট না করলেও এক্সপেরিমেন্টটা যে হবে না তা নয়, একটু দেরি হবে, সেই জন্য সামান্য ডাইলিউশন করা হয়। এইবার টেস্ট টিউবটা গরম করা হয়। টেস্ট টিউবটা গরম করলে নাইট্রিক অ্যাসিড কপারের সঙ্গে রিয়াকশন করে, এবং যে গ্যাসটা বেরোয় সেই গ্যাসটা যদি এরকম গ্যাস জারের মধ্যে একটা নল দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, দেখা যাবে সেখান থেকে একটা ব্রাউন গ্যাস বেরিয়ে আসছে, দ্যাট ইজ নাইট্রোজেন ডাইঅক্সাইড। অর্থাৎ কোন রিয়াকশনটা ঘটে, রিয়াকশনটা দেখাচ্ছি, কিন্তু তার আগে এই NO2 অর্থাৎ এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে বলে এখানে ব্রাউন কালার গ্যাস বেরিয়ে এসছে। এই যে রিয়াকশনটা দিয়েছে, কপার প্লাস 8HNO3, 3 কপার প্লাস 8HNO3, এখান থেকে কপার নাইট্রেট তৈরি হচ্ছে, তার সঙ্গে 2NO তৈরি হচ্ছে, প্লাস 4H2 তৈরি হচ্ছে। এইটা আবার অক্সিজেনের সঙ্গে ফার্দার রিয়াক্ট করে 2NO2 তৈরি হচ্ছে। তোমরা এই দুটোকে ভেঙেও লিখতে পারো, অথবা আর কিভাবে লিখতে পারো, এই রিয়াকশনটারই একটা অন্য ভার্সনও আছে, সেই ভার্সনটা আমি
তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সেই ভার্সনটা হবে, আমি মুখে বলছি, লিখে নাও তাহলে, একটা কাজ করো। সেই ভার্সনটা হবে সিইউ, আমি যে রিয়াকশনটা বলছি লিখে নাও, সিইউ এর পাশেই লিখে নাও কোথাও একটা, সিইউ প্লাস 4HNO3, Cu plus 4HNO3 equal to CuNO3 whole 2, এই অবধি কমন, CuNO3 whole 2, কিন্তু এখানে বললাম Cu মানে Cu এর আগে 3 নেই, শুধু Cu plus 4HNO3 equal to CuNO3 whole 2 cupric nitrate plus 2NO2, অর্থাৎ এই 2NO2টা এখানে 2NO এর জায়গায় লিখবো 2NO2 আর 4H2, না সরি ভুল বললাম, 4H2 নয় 2H2, 4H2 দিলে ইকুয়েশনটা ব্যালেন্সড হয় না, 2H2, অর্থাৎ আমার রিয়াকশনটা কি দাঁড়ালো, Cu plus 4HNO3 equal to CuNO3 whole 2 plus 2NO2 plus 2H2O। এই রিয়াকশনটা, অর্থাৎ এই দুটো রিয়াকশনই ভেঙে না লিখে ওইভাবেও রিয়াকশনটা লিখতে পারো, যে কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে বা রিয়াকশনের ফলে এইটা উৎপন্ন হয়, এবং সেক্ষেত্রে 1:1 এইভাবে এই আয়তন অনুপাতে এই ভলিউম রেশিওতে নাইট্রিক অ্যাসিড না যোগ করে আমরা একদম ডাইরেক্ট কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ঢেলে দেবো এর মধ্যে। এখানে একটা রিয়াকশন দিয়েছে, একটা টেস্ট টিউবে সামান্য লঘু সালফিক অ্যাসিড মিশিয়েছে, আর সবুজ রঙের ফেরাস সালফেট দেবো না, তার মধ্যে অক্সিজেন গ্যাস পাঠাবে, কী হয়, ফেরাস সালফেটের কালারটা হচ্ছে গ্রিন, ঠিক আছে, সেটার সঙ্গে সালফিক অ্যাসিড দিয়েছে, অক্সিজেনও দিয়েছে, অক্সিজেন সালফিক অ্যাসিড, এই সালফিক অ্যাসিড নিজেই অক্সিডাইজিং এজেন্ট, মানে অর্থাৎ অক্সিজেন সাপ্লাই, এইখানে এক্সট্রা আবার অক্সিজেন তার সঙ্গে দেওয়া হলো, তাহলে অক্সিজেন যোগ হলো, দিয়ে এই ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয়ে গেল, ফেরিক সালফেটের কালার হচ্ছে ইয়েলো। মজাটা হচ্ছে ফেরাস সালফেট যদি জলে গোলা হয়, ধরো তুমি একটা টেস্ট টিউবে বা একটা বিকারে একটু জল নিয়ে তাকে ফেরাস সালফেট গুলে রেখেছো, সবুজ রঙের একটা সলিউশন তৈরি হয়েছে, তুমি বানিয়ে রাখলে, স্যার ঘন্টা পড়ে গেছে, এবার তাহলে বাড়ি যাই, বেশ বাড়ি যাও, পরের দিন আবার স্কুলে এলে, এসে তোমার বানানো বিকারটা দেখলে, যে দেখি আমার বানানো বিকারটা নিয়ে কাজ করবো, দেখলে যে ওই বানানো বিকার ওই যে সলিউশনটা বানিয়ে রেখেছিলে সেটার কালারটা অটোমেটিক্যালি ইয়েলো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, বিকজ এই ফেরাস সালফেট তখন নিজেই বাতাসের যে অক্সিজেন ওই সলিউশনের কন্ট্যাক্টে এসছে তার সঙ্গে রিয়াকশন করে ও নিজেই ফেরিক সালফেট তৈরি করে ফেলেছে, এবং ফেরাস সালফেট বেশিক্ষণ নিজে ফেরাস সালফেট অবস্থায় থাকতে পারে না, সে সবসময় চেষ্টা করে কখন ফেরিক সালফেটে পরিণত হবে, এবং এয়ারের যে অক্সিজেন তার সংস্পর্শে এসেই কিন্তু এই রিয়াকশনটা ঘটে যায়। এখানে যদিও সেই রিয়াকশনটা দেখায়নি, এখানে H2SO4 অক্সিজেন এসব অনেক কিছু মিশিয়েছে, যাই হোক হলুদ হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যাবজর্বার অফ অক্সিজেন। আচ্ছা, সাধারণ বা কম উষ্ণতায় অল্প টেম্পারেচারে, মানে যদি আমি নর্মাল টেম্পারেচার বা আরও কোল্ড টেম্পারেচারে এই গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এইগুলো অক্সিজেনকে অধিশোষণ করে, এর ইংরেজি হচ্ছে অ্যাডসর্পশন, বানানটা হচ্ছে এডি, অ্যাবজর্পশন নয়, এডি দিয়ে শুরু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাডসর্পশন? অ্যাডসর্পশন মানে হচ্ছে ওই গ্যাস, ওই ধাতুগুলোর গায়ে অক্সিজেনের একটা স্তর অ্যাজিভ যেন আটকে থাকে, অক্সিজেনের একটা স্তর ওই ধাতুগুলো নর্মাল টেম্পারেচারে ওই স্তরগুলোকে, অক্সিজেন গ্যাসের একটা স্তরকে আটকে রাখতে পারে পৃষ্ঠে, অর্থাৎ মেটাল সারফেসে। আর অ্যাবজর্পশন মানে কি, শোষণ মানে কি, শোষণ মানে কেউ যদি তার নিজের ভিতরে ঢুকিয়ে নেয়
সেই ধরনের যদি শস্য মানে কেউ যদি ভেতরে ঢুকিয়ে নেয়, যে ঘটনাটা ঘটে সেটাকে বলে অ্যাবজর্পশন। যেমন ধরো স্পঞ্জ নিংড়ে জলের মধ্যে তুমি যদি রাখো, জলটা স্পঞ্জ অ্যাবজর্ব করে, শোষণ করে জলটাকে ভিতরে ঢুকিয়ে নেয়, দ্যাট ইজ অ্যাবজর্পশন, এবি। আর যদি সারফেসে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। ধাতুগুলোকে আবার গরম করলে অক্সিজেন বেরিয়ে যায়, ধাতু মেটালগুলোকে হিট করলে ওর গায়ে লেগে থাকা অক্সিজেন বেরিয়ে যায়। আর বেটার শোষক হচ্ছে অক্সিজেনের যদি অ্যাবজর্বার যদি চায় এগুলো লিখবে। অ্যাবজর্বার যদি চায় অ্যালকালাইন পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। শুধু পটাশিয়াম পাইরোগ্যালেট সলিউশন যদি লেখো কোনো নাম্বার পাবে না। পটাশিয়াম পাইরোগ্যালেটের সঙ্গে অ্যালকালাইন পটাশিয়াম পাইরোগ্যালেট এই কথাটা লিখতে হবে। অ্যালকালাইন পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণে অক্সিজেনকে চালনা করলে অক্সিজেন অ্যাবজর্বড হয় এবং দ্য সলিউশন টার্নস ব্রাউন। ঠিক একই রকমভাবে অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড সলিউশন, অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দ্রবণে অক্সিজেন দ্রুত শোষণ করে ইট টার্নস ব্লু। কিউপ্রাস ক্লোরাইড অ্যাকচুয়ালি কিউপ্রিক ক্লোরাইড হয়ে যায় অক্সিজেন গ্যাস শোষণ করে। কী করে আবার ফেরত পাবো সেটা বলা নেই এখানে, মোট কথা শোষণ করতে পারে, ওর মধ্যে নিয়ে নেয় মানে ব্যবহার করেও নিতে পারে। সেখান থেকে আবার অক্সিজেন পেতে গেলে তাকে আবার কিছু একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তাকে আমাকে বার করতে হবে আর কি অক্সিজেন গ্যাসকে। বেশ, এই হচ্ছে আমাদের অক্সিজেন। এরপর অক্সিজেন গ্যাস প্রস্তুতি, কীভাবে ল্যাবরেটরিতে অক্সিজেন গ্যাস তৈরি করব। সবচেয়ে সহজে যে উপায় পাওয়া যায় সেটা হচ্ছে যে কোনো আগুন টাগুন না জ্বালিয়ে একদম নর্মাল রুম টেম্পারেচারে যদি অক্সিজেন গ্যাস পেতে হয় তাহলে আমরা নেব হাইড্রোজেন পারঅক্সাইড। আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে এখানে তোমার অনুঘটকের কাজ করে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে H2O2 নিজে ভেঙে গিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। MnO2 না দিলেও করবে, কিন্তু MnO2 দিলে তাড়াতাড়ি করবে, ইট ইজ এ ক্যাটালিস্ট। আচ্ছা, এগুলো বাদ দাও, পরের পার্টটা। এবার প্রথমে MnO2 ছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড রেখেছিল, আর তারপরে MnO2 দিলেও তারপরে কি ঘটলো। MnO2 দেওয়ার আগে এখানে এই সলিউশনের মধ্যে দিয়ে অক্সিজেন বাবল আকারে বেরোতে থাকবে খুব কম, সামান্য পরিমাণে, আর এখানে একদম ভিগারাসলি বেরোবে, অর্থাৎ একদম ভুরভুর করে অক্সিজেন গ্যাস বেরিয়ে আসবে। MnO2 যোগ করার পর কি দেখলে যদি লিখতে হয়, অক্সিজেন গ্যাস evolves vigorously and it comes out from the H2O2 solution. H2O2 solution বলবো না, it comes out from H2O2. H2O2 নিজেই তো লিকুইড। এই রিয়াকশনটা কমপ্লিট করলে কী হবে, 2H2O2 অ্যারো দিয়ে H2 প্লাস O2 হবে, তারপরে ব্যালেন্স করতে হবে আমাকে। 2H2O2 মানে এখানেও একটা 2 বসবে আর এটা O2 হবে। এখানে তুমি যা জানলে তা লেখো, হোয়াট ইনফরমেশন আর ইউ গেটিং, দ্যাট দ্য রিয়াকশন ইজ ট্রিগার্ড বাই অ্যাডিশন অফ MnO2 অ্যাজ ক্যাটালিস্ট। তার মানে আপনি যে রিয়াকশনটা হচ্ছিল সেইটা ক্যাটালিস্টটা মেশানোর ফলে রিয়াকশন রেটটা ফার্স্ট হয়ে গেল। সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতিও হতে পারে। সো এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক নেওয়া হয়েছে, দিস ইজ কল্ড স্পেশাল ফানেল। এই ধরনের ফানেলকে ব্যবহার করা হয় ড্রপ বাই ড্রপ কিছু জিনিস ফেলার জন্য। তা এই ফানেলের মধ্যে আমি জল নেব, আর এখানে সোডিয়াম পারঅক্সাইড অলরেডি রেখে দিয়েছি। সোডিয়াম পারঅক্সাইডে যেই জল পড়বে এখান দিয়ে অক্সিজেন গ্যাস বেরোবে, সেটা আবার দিস ডেলিভারি টিউব দিয়ে গিয়ে গ্যাস জারের মধ্যে সঞ্চিত হবে। এরপর তাহলে এইবার কি দাঁড়ালো, রিয়াকশানটা Na2O2 প্লাস H2O ইকুয়াল টু 2NaOH প্লাস O2। দেখো ব্যালেন্সড হয়ে আছে। হ্যাঁ, এখানে দুটো অক্সিজেন না ব্যালেন্সড হয়ে নেই, তো এখানে ব্যালেন্স করতে হবে। এখানে O2 যদি লেখো, এখানে 2NaOH, তার মানে 4টে, এখানে বোধহয় একটা 2 বসাতে হবে। এখানে একটা 2 বসালে এখানে অ্যাকচুয়ালি মিলছে না কেন,
না, অক্সিজেন দুটো, অক্সিজেন একটা, এখানে দুটো অক্সিজেন, এখানে শুধু ও যদি বসাও তাহলে হবে, কিন্তু শুধু ও বসানো তো যাবে না, O2 বসাতে হবে। O2 বসাতে গেলে এখানে 2 বসালে হবে না, এখানে 4 বসাতে হবে, 4 NaOH করতে হবে, এটা 2 Na2O2 হতে হবে। স্যার আমাদের তো এটা ব্যালেন্স করেই দেওয়া রয়েছে। তোমাদের হ্যাঁ বইতে, আচ্ছা এই বাংলা বইতে দেওয়া নেই এটা, তাহলে 2 Na2O2 প্লাস H2H2O অ্যারো দিয়ে 4 NaOH প্লাস O2, এটা দেওয়া আছে। হ্যাঁ আমি যেটা বললাম, আচ্ছা। এইটা যেটা বললাম আমার সঙ্গে মিললো কি তোমাদেরটা? হ্যাঁ স্যার এখানে আছে 2Na2O2 টু প্লাস 2H2O equals to 4NaOH প্লাস O2। আমি তো তাই বললাম। আর স্যার ওই অবজারভেশনটাও আমাদের দেওয়া আছে। আসল কথা ওরা ভেবেছে যে সে ইংলিশ ভার্সনে যারা পড়ে তারা একটু কমজোরি তো, সেই জন্য লিখে দিয়েছিল আমাদের বই। বেশ, আর ওই হ্যাঁ বলো। তোমার স্যার ওইটুকু নেই, ওই যে to apply heat from outside for this experiment। নো, বুঝতে নো, পারছে? হিট ইজ নট সাপ্লাইড টু দ্য সিস্টেম ডিউরিং দিস এক্সপেরিমেন্ট, হিট তো দিতে লাগছে না। হুম। বেশ, মিউট করো। বেশ, এরপরে আমরা আবার এখানে ফিরে যাই। ইলেকট্রোলিসিস আমরা পড়েছি, ইলেকট্রোলিসিসে অক্সিজেন তৈরি হয় সেটাও জানি। ইলেকট্রোলিসিসে আমরা ভোল্টামিটারের মধ্যে এখানে ঠিক যেভাবে আমরা পড়েছিলাম আগের চ্যাপ্টারে, হাইড্রোজেন তৈরি হয় ক্যাথোডে আর অ্যানোডে অক্সিজেন তৈরি হয়, এটা ডিটেলে পড়া হয়ে গেছে, এটা আর নতুন করে বলছি না। তাহলে এভাবে আমরা অক্সিজেন তৈরি করতে পারি, ঠিক আছে। এছাড়া যেটা ল্যাবরেটরি মেথড বলতে যেটা বোঝায় আর কি, ক্লাস উঁচু ক্লাসও যদি দেখো, যদি যে ল্যাবরেটরি মেথড অফ দ্য প্রিপারেশন অফ অক্সিজেন, সেটা হচ্ছে এই প্রসেসটাকে বলে। পটাশিয়াম ক্লোরেট KClO3, এইটাকে উত্তপ্ত করলে আমরা এখান থেকে অক্সিজেন গ্যাস তৈরি করতে পারি। পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে বুঝতে পারছি অক্সিজেন ঢুকে বসে আছে, তার মানে অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে গেলে আমাকে এমন একটি কম্পাউন্ড নিতে হবে যার মধ্যে অলরেডি অক্সিজেন আছে। তুমি এমন একটা কম্পাউন্ড নিলে যার মধ্যে কোনো অক্সিজেন নেই, তাকে তুমি যতই উত্তপ্ত করো আর শীতল করো আর যাই করো, হিট করো আর কোল্ড করো, যাই করো, সেখান থেকে অক্সিজেন বেরোবে না। তাহলে I have to take a compound such that there are oxygen atoms in that compound, in that molecule. তা এইখানে আমরা পটাশিয়াম ক্লোরেট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দুটোকে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করলাম, আর একটা শুধু পটাশিয়াম ক্লোরেট তৈরি করলাম, দিয়ে গরম করলাম। দেখবো পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিক্সচারটা 230°C দিব্যি অক্সিজেন গ্যাস বার করছে। এই যে মানে ফ্লেমলেস বার্নিং ম্যাচস্টিক, ফ্লেমলেস অর্থাৎ ফ্লেম নেই এরকম একটা বার্নিং ম্যাচস্টিক এখন রাখছে, সেটা ফ্লেম তাইতে দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে আমরা এই যে ম্যাচস্টিকটা, এই ম্যাচস্টিকটার মানে ফ্লেমে পরিণত হওয়ার কারণ হচ্ছে নিশ্চয়ই ন্যাচারালি বুঝতেই পারছো যে এর মধ্যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। পাশেরটায় হচ্ছে না, পাশেরটাতে কি হবে না? হ্যাঁ হবে। যদি তুমি এইখানে তাপমাত্রাটা 230°C না করে মোটামুটি প্রায় 500 থেকে 600°C নিয়ে যাও, তাহলে এখান থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে আসবে। অর্থাৎ when you are adding MnO2 to the system, you require a lesser temperature, and when you are not adding MnO2 to the system, you require a higher temperature. তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা হচ্ছে MnO2 আমাদের কম হিট দিতে সাহায্য করছে। MnO2 remains unreacted after the experiment, মানে it acts as a ক্যাটালিস্ট। এটা কিন্তু ক্যাটালিস্ট হিসেবেই কাজ করছে, এটা রিয়াকশনের পরে অবিকৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এটা রিয়াকশনে অংশগ্রহণ করে, আবার বিক্রিয়ার শেষে আফটার দ্য রিয়াকশন ইট ইজ রিজেনারেটেড। এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো এই যে পুরো টেস্ট টিউবকে 650, আমি তো 500 থেকে 600 বললাম, তোমাদের বইতে 650°C
গরম করতে হবে, তবে KClO3 বেরোয়। তবে এইটা অ্যাভয়েড করা হয় কেবলমাত্র এই 230 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই রিয়াকশনটা ঘটানো হয়। তার কারণ হচ্ছে এই রিয়াকশনের ফলে কি তৈরি হয় না, KClO3 ভেঙে যায়, KCl আর MnO2। কোথায় দিয়েছে দেখি রিয়াকশনটা, দিয়েছে কোথাও, এই যে এখানে দিয়েছে 2KClO3 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে MnO2, মানে হচ্ছে ইট ইজ দ্য ক্যাটালিস্ট 2KCl প্লাস 3O2। আবার দেখো MnO2টা আবার ডান পাশেও লিখেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, ফলে বুঝিয়ে দিচ্ছে যে এটা ক্যাটালিস্ট। যেটা বাঁদিকে দিয়েছিলাম সেটা আমি অবিকৃত অবস্থায় রিয়াকশনের শেষে আবার পেয়ে গেলাম, তাহলে ইট ইজ দ্য ক্যাটালিস্ট। তা এইটা যদি না দিতাম এই রিয়াকশনটাই হতো, অর্থাৎ উইদাউট MnO2 2KClO3 অ্যারো দিয়ে 2KCl প্লাস 3O2 এই রিয়াকশনটাই হতো 650 ডিগ্রি সেলসিয়াসের যে রিয়াকশনের কথাটা বলা আছে। কিন্তু তাদের অসুবিধে যেটা হতো, KClটা অত হাই টেম্পারেচারে এই এই যে তোমার পাত্রটা, এই পাত্রটার গায়ে খুব বাজেভাবে আটকে যেত, মানে সেটার পাত্রটা পরিষ্কার করা যেত না, টেস্ট টিউব থেকে ফেলে দিতে হতো, এতটাই শক্ত হয়ে আটকে যায়। সেই যেরকম তোমাদের বাড়িতে মায়েরা রান্না করেন কড়া বা তাওয়া যেগুলো পুড়ে যায়, ব্যবহার করার পরে সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, এটাও সেই রকম পুড়ে যেত। কিন্তু এই জিনিস তো আর ঘষে পরিষ্কার করার কোনো রাস্তা নেই, টেস্ট টিউবের মধ্যে তোমার হাত ঢুকবে না, ফলে ফেলে দিতে হতো টেস্ট টিউবটা। সেই জন্যে আমরা ওই 650 ডিগ্রি সেলসিয়াসটা অ্যাভয়েড করি। প্লাস এতে বেশি তাপশক্তিও খরচ হয়, তোমাকে বেশি গ্যাস পোড়াতে হবে। আচ্ছা, আমার 230 ডিগ্রি সেলসিয়াসটা অনেক সুবিধাজনক, অনেক কম তাপশক্তি দিলে চলছে। প্লাস এই 650 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করতে গেলে, তাপমাত্রা প্রয়োগ করতে গেলে তোমার তার মানে জ্বালানি খরচ, ফুয়েল অনেক বেশি খরচ হচ্ছে, এটাতে অনেক কম জ্বালানি খরচই হচ্ছে, সেই জন্য MnO2 ইজ জেনারেলি অ্যাডেড। আচ্ছা, এইটা কিন্তু মনে রেখো, 4 ভাগ ওজনের KClO3 সঙ্গে 1 ভাগ ওজনের বিশুদ্ধ MnO2, তাহলে 1 part of KClO3 by weight, 4 parts of KClO3 by weight and 1 part of MnO2 by weight, এই দুটোকে কিন্তু ভালো করে মেশাতে হবে। আর এটা কিন্তু এইটা একটু এইভাবে টিল্ট করে রাখা হয়, একটুখানি হেলিয়ে রাখা হয়। যদি না হেলিয়ে রাখা হয় তাহলে অনেক সময় কি হয়, এইখান থেকে তোমার মানে লো প্রেশার জোন তৈরি হয়ে গেলে এইখান থেকে জল সোজাসুজি এই নল বেয়ে এসে এই সিস্টেমের মধ্যে চলে আসতে পারে, সিস্টেমের মধ্যে এলে সমস্ত জিনিস ফেটে যেতে পারে। সেই জন্যে এই একটু হেলিয়ে, একটু এইভাবে হেলিয়ে রাখা হয়, যাতে জল চলে এলেও সেটা এইখানেই জমা হবে, জলটা যেন কোনোভাবে এই গরম জিনিসটার সংস্পর্শে না হয়। এই যে, আর সতর্কতাটা দেখে রাখো, MnO2-র সঙ্গে মধ্যে যেন চারকোল গুঁড়ো বা অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো মিশে না থাকে। চারকোল গুঁড়ো হচ্ছে রিডিউসিং এজেন্ট, তাহলে অক্সিডাইজিং এজেন্টের যা কাজ, রিডিউসিং এজেন্টের তার ঠিক উল্টো কাজ। তার ফলে চারকোল গুঁড়ো থাকলে কিন্তু এই রিয়াকশানটা ঘটবে না। আর এই MnO2-র সঙ্গে চারকোল গুঁড়ো আর অ্যান্টিমনি সালফাইডের গুঁড়ো লিখে দিয়েছে কেন, MnO2 হচ্ছে কয়লার গুঁড়োর মতো কালো রঙের হয়, চারকোল গুঁড়ো মানে সে কাঠকয়লা গুঁড়ো, সেও কালো রঙের হয়, অ্যান্টিমনি সালফাইড সেটাও কালো গুঁড়ো হয়। তুমি বাইরে থেকে দেখে তোমার বোঝার ক্ষমতা হবে না যে কোনটা কী। আর এই যে টেস্ট টিউব যেন সামনে থেকে একটু ঝুঁকিয়ে রাখা, ওই যে বললাম কোনোভাবে যদি জল এখানে চলে আসে তাহলে বিপদ ঘটতে পারে বলে একটু হেলিয়ে রাখা হয়, যাতে করে জলটা এলেও এখান দিয়ে ফোঁটা করে পড়ে এই জায়গাটায় জমা হয়ে থাকবে, এই দিকটায় যাবে। এইবার অক্সিজেন ইজ কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। অক্সিজেন ইজ হেভিয়ার দেন, এটা অক্সিজেনকে আমরা কালেক্ট করছি কিভাবে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। তার মানে আমাকে এখানে মানে এখানে এই যে নলটা এসছে, নলটা আসলে বেঁকে এইভাবে চলে এসছে, এই নল থেকে ফোঁটা ফোঁটা অক্সিজেন গ্যাস বুদবুদা করে উপরে উঠছে, এখানে এসে জমছে আর জলটা একটু একটু করে নেমে আসছে। এইভাবে এই জিনিসটাকে বলা হয় কালেকশন, গ্যাস কালেকশন হচ্ছে বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট মানে জলটা নিচের দিকে দেখো ডিসপ্লেসড হচ্ছে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসড হচ্ছে, সেই জন্য এই জিনিসটাকে বলা হয় ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার।
কোনো কোনো ক্ষেত্রে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার বা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, এইভাবেও কিছু কিছু গ্যাস আমরা ক্লাস 9-এ উঠলে পড়তে পারবো। দেখবে কিছু কিছু গ্যাস এইভাবে কালেক্ট করা হয়। সব গ্যাসই যে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটারে নেওয়া হয় তা কিন্তু নয়। আচ্ছা, এই হচ্ছে তোমার অক্সিজেন তৈরি হলো। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট আছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আজকে আমরা পড়বো না। অক্সিজেন আজকে শেষ করলাম। অক্সিজেন নিয়ে তোমাদের যদি আর কিছু জিজ্ঞাসা থাকে আমায় বলে ফেলো।